আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। মালিকরা রাজি না হওয়ায় পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরানো যায়নি বললেন প্রধানমন্ত্রী, রাস্তা সংস্কারের নির্দেশ। আগুনের ঘটনায় গঠিত ৩ তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার। নিহত আরও 2 জনের পরিচয় শনাক্ত। ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রলীগ। ভোট যুদ্ধে নেতৃত্ব প্রমাণের প্রস্তুতি। এবং কৃষকের মাঠ দখলে আসছে বেশি লাভের কাশ্মীরি আপেল কুল। যশোরের খামারে ব্যাপক সাফল্যে আগ্রহ উদ্যোক্তাদের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। মালিকপক্ষ রাজি না হওয়ায় পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো যায়নি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী দ্রুত পুরান ঢাকা থেকে গোডাউন সরানোর নির্দেশনাও দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুরাতন ঢাকার অলিগলি রাস্তারও সংস্কার প্রয়োজন। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। চকবাজারের চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের দেখতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চিকিৎসকদের সঙ্গে নিয়ে রোগীদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। রোগীদের দেখে ফিরে এসে গণমাধ্যমের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী দ্রুততার সঙ্গে অগ্নিদগ্ধদের সরিয়ে নেয়া এবং চিকিৎসা সেবা দেয় আইনশৃঙ্খলা বাহিনী ও চিকিৎসকদের ধন্যবাদ দেন। এ সময় কোনো গণমাধ্যম কর্মী অগ্নি নির্বাপন ব্যবস্থায় বাধা দিয়েছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক দিবসের ঘোষণা আসবে উল্লেখ করে প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের সময় উৎসুক জনতার ভিড় না বাড়িয়ে বরং পানি ও বালু নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। যেটা ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক। আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। মানুষের উৎসুকতা বেশি। যেন আমরা দেখলাম যে অনেক টেলিভিশন অনেকেই রানিং কমেন্ট্রি করছে। আমি একটা অনুরোধ করব, এই ধরনের আগুন লাগলে বা ঘটনা ঘটলে কেউ ওই ক্যামেরা দিয়ে ছবি তুলেন ভালো, বা কেউ দেখতে আসেন ভালো, তা আসার সময় সবাই যদি কিছু পানিও নিয়ে আসেন সাথে বা বালুও নিয়ে আসেন, আগুন নির্বাপনের জন্য সাহায্য করেন, সেটা বোধহয় আরও ভালো হয়। নিমতলির ঘটনার পর কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউন সরানোর চেষ্টা হলেও মালিকরা না চাওয়ায় সেটা সম্ভব হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন সরকার প্রধান। এর আগে নিমতলিতে যখন আগুন লাগলো সেই সময় আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যেখান থেকে সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস সব সরানো হবে। আমরা কেরানীগঞ্জে একটা জায়গাও ঠিক করলাম, একটা প্রজেক্টও নিলাম এবং সকলের সঙ্গে আলাপ আলোচনা করা হলো যে তারা তাদের এই সমস্ত কারখানাগুলি, কিছু বৈধ আছে কিছু অবৈধ আছে, কিন্তু সবগুলি আমরা বলছিলাম যে ওখানে নিয়ে যাওয়া মূল জায়গা করা কারখানা গোডাউনগুলি, যাতে এখানে আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। অত্যন্ত দুঃখের বিষয় যে তারা অনেকে এটা রাজি হন নাই, কিন্তু যেহেতু মালিকরা রাজি হন নাই যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। তা আমি আশা করি যে এই ঘটনার পর যারা তখন এই আপত্তি জানিয়েছে এখন তারা আর এই আপত্তি করবে না। আমাকে মোবাইল কোর্ট করেও চেষ্টা করেছিলাম এদেরকে সরাতে, অত্যন্ত দুঃখজনক যে সেটা ওই সাময়িকভাবে কাজ হয়, আবার সবাই যার যার মতো কেমিক্যাল ব্যবহার করা শুরু করে। তো এটা ভবিষ্যতের জন্য তারা না করেন। পুরানো ঢাকার অলিগলি রাস্তা নতুন করে গড়ে তোলা এবং নতুন বিল্ডিং ও রাস্তাঘাট নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী পুকুর ও খাল ভরাট না করার আহ্বান জানান। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। যানজট এবং কেমিক্যাল বিস্ফোরণের কারণে চকবাজারের চুরিহাট্টাতে প্রাণহানি বেড়েছে বলে মনে করছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আগামীকাল রোববার মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন তারা। এদিকে নিখোঁজদের স্বজনরা এখনো ভিড় করছেন চুরিহাট্টাতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চকবাজার এলাকায় কেমিক্যালের কোনো গোডাউন থাকবে না। রিপোর্ট করছেন মোসালিন বাবলা। আমরা তো কইতে পারি না রে। চকবাজারে চুরিহাট্টা জুড়ে কান্না আর শোকের ছায়া। কেউ স্বজন হারিয়ে বিলাপ করছেন, কেউ বা হারানো স্বজনকে খুঁজে ফিরছেন। আমার বড় ভাই, এটা এনামুল হক, আমার বড় ভাই।
আমার একমাত্র বড় ভাই যে আমাদের ফ্যামিলিরে পুরো মেইনটেইন করে, এই ভাইটাই আমার চলে গেছে কই, পুলিশ পাইতেছি না। সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফায়ার ব্রিগেড এবং দুর্যোগ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তারা। সিলিন্ডার ভর্তি পিকআপের থেকে ইনিশিয়ালি সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ হয়েছে এবং এটি চারদিকে ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী যে হোটেল, যে রাজমহল হোটেল, সেইখানে সিলিন্ডার ছিল এবং এই সিলিন্ডার থেকে এটি আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যে। এবং ঘটনাস্থলে আমাদের ৬৭ জন লোক, নিরীহ লোক মারা যায়। 11:30টায় ঘটনাস্থল পরিদর্শনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অগ্নিকাণ্ডের পর সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে তাদের উদ্ধার করে আত্মীয় স্বজনের কাছে লাশ পৌঁছে দেওয়া, এটা হলো প্রথম কাজ। বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। যারা মিসিং, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, আত্মীয় স্বজন আজকে এখানে বিলাপ করছে, সেই মিসিং ব্যক্তিদের খুঁজে বের করা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে 2টি ভবন খুবই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। চুরিহাট্টাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বিদ্যুতের লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। এদিকে আগুন লাগার জন্য গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণকে দায়ী করে মিছিল করেছে এলাকাবাসী। 2010 সালের 3 জুন পুরান ঢাকার নিমতলির ট্র্যাজেডির 9 বছর পর আরেকটি ট্র্যাজেডি। এ পর্যন্ত ফায়ার ব্রিগেড ও সরকারের তদন্ত রিপোর্টগুলো বলছে অগ্নিকাণ্ডের সূত্রপাত যেভাবেই ঘটুক না কেন তা ছড়িয়ে পড়ার জন্য দায়ী প্রধানত কেমিক্যাল। এই এলাকার মানুষরা চান তদন্ত রিপোর্টে যে সুপারিশ মালাগুলো উঠে আসবে তা যাতে আলোর মুখ দেখে এবং বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চকবাজারে চুরিহাট্টা থেকে মোরসালিন বাবলা, চ্যানেল আই। চকবাজারের চুরিহাট্টায় আগুনে পুড়ে যাওয়া ভবনগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ তা আধুনিক স্ক্যানার দিয়ে পরীক্ষা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আছেন এনামুল কবির রূপম, যোগাযোগ করছি তার সঙ্গে। রূপম, শুনতে পাচ্ছেন? আচ্ছা রূপম, ক্ষতিগ্রস্ত ভবনগুলো নিয়ে কি বলছে সিটি কর্পোরেশন? সবশেষ খবর আমাদেরকে জানান। চকবাজারের চুরিহাট্টায় যে মূল ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল আগুনে, সেই ভবনটি সহ আরও কয়েকটি ভবন ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে জনগণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। তারই মধ্যে আজকে সন্ধ্যায় প্রকৌশলীদের দল এসে স্ক্যানার দিয়ে ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ, এই ভবনগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ তা জানার জন্য তারা স্ক্যানিং শেষ করেছেন এবং বলেছেন যে ভবিষ্যতে এই ভবনগুলো সরিয়ে ফেলা হোক বা অন্য কোনো কিছু করা হোক, সেই ক্ষেত্রে তাদের এই স্ক্যানিং করে যে তারা পরিমাপ করবেন ঝুঁকির পরিমাণটা, সেটি কাজে আসবে। গত 2 দিন থেকে এই এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল অগ্নিকাণ্ডের সময়। তারপরে আজকে সন্ধ্যার পরে এই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার চেষ্টা করা হয়েছে। তার আগে বিকেল থেকে বিশেষ ব্যবস্থাপনায় কয়েকটি স্ট্রিট লাইট এবং মসজিদের ভেতরে মুসল্লিদের সুবিধার্থে জেনারেটর দিয়ে আলো জ্বালানো হচ্ছিল। এরই মধ্যে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা করা হয় এবং সে সময় অনেকটা স্পার্ক হয়ে যায়, এমনকি মসজিদের ভেতরেও স্পার্ক হয়েছিল। এ সময় ভিতরে মুসল্লিরা মাগরিবের নামাজ শেষ করেছে সবেমাত্র, তখন তারা আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে বের হয়ে আসার চেষ্টা করে এবং সে সময় কয়েকজন আহত হয়। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, দিনভর চেষ্টা না করে কেন সন্ধ্যার পরে অন্ধকারে বিদ্যুতের লোকেরা এসে কাজ শুরু করলো? এমনটি না করলে এই আহতের ঘটনা ঘটতো না। তারা না আরেকটি বিষয়, যে এখানে এই ভবনটির যে মালিক 2 ভাই, তাদেরকে আসামি করে এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে চকবাজার থানায় অবহেলাজনিত অগ্নিকাণ্ডের যে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলার ঘটনায় পুলিশ ওই 2 ভাইকে খুঁজছে। তাদেরকে এখনও আটক করা সম্ভব হয়নি এবং আশপাশে যে সমস্ত ভবনগুলো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনগুলোর মালিকদেরকেও খুঁজে পাচ্ছে না পুলিশ। আর অন্যদিকে এখন পর্যন্ত এর আশপাশের যে ভবনগুলো আবাসিক মানুষজন বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে গিয়েছে, তাদেরও ফেরা শুরু হয়নি।
তাদের একজনের সঙ্গে কথা বলেছেন যে বিদ্যুৎ সংযোগ চালু না হওয়া পর্যন্ত তাদের পক্ষে এই ভবনে ফিরে আসা সম্ভব হচ্ছে না। এদিকে সিটি কর্পোরেশন এখন পর্যন্ত তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তেমন সন্তোষজনক কিছু করতে পারেনি বলে অভিযোগ তারা না। রূপম, আপনাকে অনেক ধন্যবাদ। চকবাজারের চুড়িহাট্টা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন এনামুল কবির রূপম। পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার অজ্ঞাত আরও 2 জনের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে 48 জনের মরদেহ হস্তান্তর করা হলো। তবে এখনও পরিচয়হীন রয়েছে আরও 19টি মরদেহ। আজও দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক বিভাগ। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। পুরনো ঢাকার বহু পুরনো ওষুধ ব্যবসায়ী আনোয়ার হোসেন মঞ্জু গত 3 দিন ধরে অজ্ঞাত হিসেবে তার মরদেহ রাখা ছিল রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে। 12 বছর বয়সী এক পুত্র আর প্রায় 4.5 বছর বয়সী এক কন্যা সন্তানের জনক মঞ্জুকে আজ শনাক্ত করেন তার ছোট ভাই ও স্বজনেরা। পোড়া কিছু টুকরা পাই আমরা, ওগুলোর আমরা খুলে দেখার চেষ্টা করি ভিতরে কোনোভাবে পরে দেখতে পাই সাদা ছিল, এটা স্টেপ ছিল একটা, বোঝা যাচ্ছে স্পষ্ট। তারপর ওর পরনে ছিল ট্রাউজার ডিভাইডার টাইপের সুতির, ওইটাও আমরা পায়ের ইয়ের মধ্যে রানের ইয়ের মধ্যে চিপায়। তার গায়ে যে শার্ট ছিল, শার্ট থেকে পুরো অংশ এবং ট্রাউজারের পুরো অংশ বিভিন্ন শনাক্ত মতে আমরা তাদের লাশটা হস্তান্তর করলাম। পুরান ঢাকার আরেক ব্যবসায়ী মোহাম্মদ জাফর ঘটনার দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাজধানীর বিভিন্ন হাসপাতালে রাখা পরিচয়হীন মরদেহগুলো দেখে তার প্রাথমিক পরিচয় শনাক্ত করেন তার পুত্র। কাপড় একটা টুকরা ছিল, ওই টুকরাটা দেখে আমরা পুরো কনফার্ম শিওর হয়েছি আর কি। আর কি ছিল? আর কেবলটা ওনার হাইট দেখে আর যারা কিছুটা হালকা বোঝা যায় আর কি। এখনও রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের 4টি, জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইনস্টিটিউটে 5টি, মিডফোর্ড হাসপাতালে 3টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 3টি, ঢাকা মেডিকেল কলেজ মর্গে 4টি, মোট 19টি পরিচয়হীন মরদেহ সংরক্ষণ করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্তে 18 দাবিদারের 32 নিকট আত্মীয়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। রক্ত নমুনা নিলে আমাদের কাজটা খুব সহজ হয়ে যায়। আর রক্ত যাদের আমরা নিতে না পারি সেক্ষেত্রে আমরা বাক্কাল কোষ নেই, বাক্কাল সেল বা বাক্কাল সব। ডেড বডির এগেনস্টে যে আত্মীয় স্বজন নমুনা দিল আমাদেরকে, এগুলো হচ্ছে রেফারেন্স নমুনা। এই নমুনাগুলো থেকে আমরা খুব অল্প সময়ে প্রোফাইল পাবো এবং সবগুলো প্রোফাইল পাওয়ার পরে দেন আমরা এগুলো থেকে অ্যানালাইসিস করে আমরা কনফার্ম হব যে আসলে ডেড বডিগুলো কাদের। পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গে তথ্য কেন্দ্র রাখা হবে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। অশনাক্তকৃত মরদেহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা আছে। যেসব আত্মীয় স্বজন এখানে আমাদের কাছে আসছেন, আমরা যারা দেখতে চাচ্ছেন, আমরা তাদের গাড়ি সাপোর্ট দিয়ে এবং আমাদের লোকজন সাথে দিয়ে তাদের শনাক্তকরণে সহযোগিতা করছি। আর কেউ যদি শনাক্ত করে আমাদেরকে জানাচ্ছে, আমরা সেই মরদেহটি এখানে আনার ব্যবস্থা করছি গাড়ি দিয়ে। স্বল্প পরিসরে থাকবে সিআইডির ফরেনসিক ডিএনএ টিমও। পরবর্তীতে ডিএনএ নমুনার ফলাফল আসলে তারই ভিত্তিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করবে ঢাকা জেলা প্রশাসন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসায়ীদের সরিয়ে নিতে সরকার কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শহীদ মনু মিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে চ্যানেল আইকে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, নিমতলী ও চকবাজার ট্র্যাজেডির পর এ নিয়ে আর কালক্ষেপণ করবে না সরকার। নিমতলী একটা ঘটনা ঘটেছে, তারপর আরেকটি ঘটনা ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় এই জায়গাটিতে শক্ত অবস্থান নিচ্ছে। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন আজকে, আমরা সেগুলি কঠোরভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল, তবে তারা তাদের দাবি থেকেও সরে আসেনি। ছাত্রদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ বলেছে, সব ছাত্র সংগঠনের সাথে ভোট যুদ্ধের মাধ্যমে নিজেদের নেতৃত্বের প্রমাণ দিতে চায় তারা। মাসুদ শাকিরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসু নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার পর থেকে তফসিল পেছানো ও 30 বছর বয়সসীমা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দর কষাকষি করছিল ছাত্রদল। তবে কোনো দাবি পূরণ না হলেও ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফর্মও বিতরণ করছে। আমরা যে 7 দফা দিয়েছি সেই দাবিগুলো আদায় করার প্রক্রিয়াও চলবে
সাথে সাথে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা দৃশ্যমান হলো আজকে থেকে। তারপরেও যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের দাবি না মানে সেক্ষেত্রে যাতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি সেই প্রস্তুতিও আমাদের আছে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছে ছাত্রলীগ। ভালো একটা আমাদের আশার আলো যে ছাত্রদল নির্বাচনে আসছে, যে অনেক দিন পর তারা ছাত্রদের সাথে সম্পৃক্ত হচ্ছে। আমরাও চাই যে আমরা সকল তরুণ সমাজ একত্রিত হয়ে দেশকে গড়ি, কারণ দেশটা আমাদের সবার। আমরা কোনো ভেদাভেদ করতে চাই না। যারা আমরা তরুণ আছি, তরুণরা আমরা আগামী দিনে নেতৃত্ব দেব। তো আমরা চাই সকলে মিলে দেশটাকে সুন্দর করে গড়ি। ছাত্রলীগ ছাত্রদলের পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠন ও কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধারণ ছাত্র অধিকার পরিষদও ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করবে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিডিআর বিদ্রোহে শহীদদের পরিবারের স্বজনদের সারা জীবনের আক্ষেপ প্রিয় মানুষের অকালে চলে যাওয়া। তবে দেশবাসীর অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা আর সরকারের সহায়তায় আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কর্নেল মুজিবুল হক ছিলেন ঢাকা সেক্টরের কমান্ডার। বিডিআর বিদ্রোহের আগের দিন প্যারেডের নেতৃত্বে ছিলেন তিনি। বিদ্রোহ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই না ফেরার দেশে চলে যান কর্নেল মুজিব। বিদ্রোহের 10 বছর পর কেমন আছে তার পরিবার? আপনারা তো জানেন যে আমার বাসাটা পুড়িয়ে দেওয়া হয়, তো আগুন লাগানোর কারণে আমি আমার ছেলেকে নিয়ে, আমার মেয়েটাও স্কুলে ছিল, তো আমরা এক কাপড়ে বের হয়ে আসি। মনিটারি হেল্প, মেন্টাল হেল্প, জিনিস দিয়ে হেল্প, সব রকমের হেল্প পেয়েছি। এ পর্যন্ত আসছি, যুদ্ধটা পার করেছি, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, যেটা আমার জন্য অনেক দরকার ছিল। মুজিব শারীরিকভাবে নেই, কিন্তু ওর ভাবনা আর ওর ইচ্ছেগুলোকে নিয়েই আমি কিন্তু আগাচ্ছি। লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান ছিলেন 24 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক। মেধাবী কর্মকর্তা হিসেবে খ্যাতি ছিল তাঁর, কিন্তু রক্তাক্ত পিলখানা সবকিছু শেষ করে দিয়েছে এই পরিবারটির। ঘটনার এত বছর পর ঘুরে দাঁড়াতে পারলেও তার পরিবার সদস্যরা বলছেন এ ব্যথা ঘোচার নয়। এত ভালো ভালো এক একটা অফিসার, মানে তাদের কি অপরাধ, কি অন্যায়, এটা তো আসলে আমরা এখনো জানি না। এখন আছি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে, আমরা মানে কষ্ট হলেও আমাদের দিন যাচ্ছে। যে আমাদের আসলে মানে আমাদের যে মানে আমার হাজবেন্ড নেই, এটার কষ্ট তো আমি মানে জানি যে আমার কতটুকু কষ্ট লাগে বা প্রতিটা মুহূর্তেও মনে হয়। বিদ্রোহ দমন তো নয়ই, বরং বিদ্রোহকে আরও চাঙ্গা করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বিডিআর জওয়ানরা, এমন অভিযোগ তাদের বিরুদ্ধে। ব্যতিক্রম শুধু একজনই। কর্মকর্তাদের রক্ষা করতে সেদিন শহীদ হয়েছিলেন কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম। সবকিছু মিলে ভালো থাকলেও আক্ষেপও কম নেই নুরুল ইসলামের পরিবারের। সবাই যখন বাইরে চলে গেল, উনি বাইরে হইলে তো উনিও বাঁচতেন। তো ওনার ন্যায় নীতিটা এরকমই, কেউ তো আর জীবিত থাকে না। তো সত্য কথা কি, তাজা রক্তটা মানি নেওয়া যায় না। উনি যাওয়ার পর থেকে মনে হয় যেন কলজাটার ভিতরে শুধু এইভাবে সিফি ধরে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকালে হঠাৎ শুরু হওয়া বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ নিহত হয়েছিলেন 74 জন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আজ সেই দিন যেদিন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়েছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। 50 বছর আগে 1969 সালের 23শে ফেব্রুয়ারি তখনকার রেসকোর্স ময়দানে বাঙালি জাতির পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন সে সময়ের ডাকসু ভিপি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ। সেই থেকে শেখ মুজিবুর রহমান হয়ে গেলেন সবার প্রিয় বঙ্গবন্ধু। চক্রমালিথার রিপোর্ট। ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পর 1969 সালের 23শে ফেব্রুয়ারি তখনকার রেসকোর্স ময়দান, বর্তমানের এই সোহরাওয়ার্দী উদ্যানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় বাঙালি জাতির প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে। সেদিনের সেই সমাবেশে সভাপতিত্ব করেছিলেন সে সময়কার ডাকসু ভিপি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ। 50 বছর আগের সেই স্মৃতি এখনও চির উজ্জ্বল হয়ে আছে তার কাছে।
23শে ফেব্রুয়ারি এই সরোয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ ছিল। আমার জীবনের শ্রেষ্ঠ দিন, আমার জীবনে এরকম দিন আসবে আমি ভাবি নাই। 23শে ফেব্রুয়ারি 1969 আমার বয়স 25 বছর 4 মাস 1 দিন। এই ছোট্ট একটি ছেলে সভাপতিত্ব করবে এত বড় জনসমুদ্রে, যার প্রধান অতিথি সেই বিশ্বখ্যাত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় সমাবেশে। আমি বক্তৃতা করে যখন মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই নেতাকে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে একটি উপাধিতে ভূষিত করতে চাই। 2 হাত মানুষ উত্তোলন করলো। তখনই বললাম যে আজ থেকে এই প্রিয় নেতা, মহান নেতা আমাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করি বলে এইভাবেই প্রথম যে এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন সেই মহান নেতা যিনি ফাঁসির মঞ্চ থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন, সেই মহান নেতা, বাঙালি জাতির প্রিয় নেতা, যিনি তার জীবন কারাগারে কাটিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, সেই প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনকার যে দৃশ্য, এটা আমি এখন বর্ণনা করতে পারবো না। এই সরোয়ার্দী উদ্যান কানায় কানায় পড়তো, কি করতালি। সমাবেশে আসা 10 লাখ মানুষের উঁচু করে ধরা 20 লাখ হাতের সামনে বক্তৃতা দিতে গিয়ে সেদিন আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু। জাতির জনক ভাষণ দিয়ে বলেছিলেন যে ভাইয়েরা আমাকে যখন কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে আমাকে যখন জেল গেটে আবার গ্রেপ্তার করা হয়, এক টুকরা মাটি কপালে মুছে বলেছিলাম, হে মাটি আমি তোমাকে ভালোবাসি। আমাকে যদি ওরা ফাঁসি দেয়, মৃত্যুর পরে আমি যেন তোমার কুলের চিরনিদ্রায় শায়িত থাকতে পারি। এবং সেদিন তিনি বক্তৃতা শেষ করেছিলেন এই কথা বলে, ভাইয়েরা আমার রক্ত দিয়ে জীবন দিয়ে তোমরা আমাকে যারা কারাগার থেকে মুক্ত করেছো, যদি কোনোদিন পারি নিজের রক্ত দিয়ে আমি সেই রক্তের ঋণ শোধ করে যাব। একই রক্ত দেন নাই, সব পরিবারের রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করে গেছেন। সেদিন থেকেই ইতিহাসের রাখাল রাজা শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের কাছে খ্যাত হয়েছিলেন বঙ্গবন্ধু নামে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। উচ্চমূল্যের ফসল হিসেবে কৃষকের মাঠ দখল করতে আসছে কাশ্মীরি আপেল কুল। যশোরের এক কৃষি খামারে এরই মধ্যে ব্যাপক অর্থনৈতিক সাফল্য এনেছে এই কুল। প্রচলিত কুলের চেয়ে এই কুলে বেশি লাভ হওয়ায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে সাড়া ফেলেছে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। দেখতে অনেকটা বাউকুলের মতো, পার্থক্য শুধু আকার আর রঙে। মনে হয় গাছে লালচে আপেল ধরে আছে। এর নাম কাশ্মীরি আপেল কুল। আপেলের মতো দেখতে এই কুল যশোরের চৌগাছার ফরিদাবাদ গ্রামের কৃষক সিরাজুল ইসলামের ভাগ্য বদলে দিয়েছে। এগুলি সব কালা চলে আসছে, মানে সাইজও হয়েছে, এটা আর হালকা একটু বড় হবে, তারপরে আর 10 দিনের ভিতরে এটা উঠাবো। আচ্ছা আচ্ছা, এই একটা মাল কালার চলে গেছে, এটা ভাঙার মতো হয়ে গেছে। কালার তো একদম আপেলের মতো, একবারে আপেল। এই দেখেন কত সুন্দর কালার এসে দেখেন। আরে কুল খেতেও খুব সুস্বাদু। মাত্র 1 বছর আগেও তার আর্থিক অবস্থা ছিল শূন্যের ঘরে। সেখান থেকে সুস্বাদু এই রঙিন কুলে বিনিয়োগ করে তিনি লাখ টাকার স্বপ্ন দেখছেন। এখন গাছে যে ফল আছে 36,000 কেজি ফল, গড়ান রেট আমি 100 টাকা করে গড়ে আশাবাদী। আচ্ছা, তাতে 36 লাখ টাকা আসে। বাহ, মাশাআল্লাহ। 1 বছরের জি। খরচ কত আপনার? আমার খরচ টোটালে লাখ 2 টাকা গেছে। এই কুল আবাদের লক্ষ্য নিয়ে দূর গ্রাম থেকে অনেকেই সিরাজুল ইসলামের এই খামারে ভিড় জমাচ্ছেন। সবাই চাষি। আপনি কিসের করেন? আমি কুল চাষ করি, আম চাষও আছে। আচ্ছা, লো ল্যান্ড গুলো আমরা এখন ধান চাষ করছি, হাইল্যান্ড গুলো কিন্তু আমরা ফল চাষে চলে আসছি। মানে আগে হাইল্যান্ড গুলোতে ফল চাষ তো হইতো না, হইতো না আর কি, বা এগুলো আমরা জানতামও না, পড়ে থাকতো। আচ্ছা, এই ট্রেনটা কত দিনের এই যে চেঞ্জ হচ্ছে? আমরা বিটিভিতে আচ্ছা আপনার নামের সাথে দেখে হচ্ছে বাউকুল ছোট ছোট চারায় দেখছি অনেক কুল রাজশাহীতে, ওই প্রতিবেদন দেখে আমাদের যারা একটু ভালো চাষি তারা এই চাষে উদ্বুদ্ধ হয়। নতুন এই ফলের বাণিজ্যিক দিকেও সংশ্লিষ্টরা দ্রুতই নজর দেবেন বলে আশা করছেন কৃষক। কথায় বলে টাকা কি গাছে ধরে? এই নূতন কাশ্মীরি আপেল কুলের বিস্ময়কর লাভের হিসাবটা সেরকমই জানান দেয় কুলচাষী সিরাজুল ইসলাম। তার এই উদ্যোগটি অন্যান্য উদ্যোক্তাদের জন্যে নূতন বার্তা বয়ে আনে এই
নূতন কাশ্মীরি আপেলগুল চাষের ক্ষেত্রে। যশোরের ফকিরাবাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড সম্মাননা পাচ্ছেন বাংলাদেশে হালাল পণ্য ধারণাটি জনপ্রিয় করার উদ্যোক্তা এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর। বিপণন গুরুদের সম্মানিত করার প্রয়াসে চ্যানেল আইয়ের এই উদ্যোগ। প্রতি বছর একজন দক্ষ এবং সফল মার্কেটিয়ারকে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। রিজভি নওয়াজের রিপোর্ট। চ্যানেল আই বাংলাদেশের গণমাধ্যম জগৎ, বিশেষ করে বেসরকারি টেলিভিশন মাধ্যমকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে পায়োনিয়ার। বহু প্রথমের জন্ম দেয়া এই প্রতিষ্ঠানটি এবার কিছুটা অন্যরকমের উদ্যোগ নিয়েছে। কর্পোরেট দুনিয়ার মেধাবী মানুষ খুঁজে তাদের সম্মানিত করা। উদ্দেশ্য দেশি পণ্য জনপ্রিয় করার নেপথ্য কারিগরদের পাদ প্রদীপের আলোয় নিয়ে আসা। চ্যানেল আইয়ের গত জন্মদিনেই ঘোষণাটি আসে টেলিভিশন মাধ্যমে মার্কেটিং ধারণাটি জনপ্রিয় করার সফল মানুষ ফরিদুর রেজা সাগরের মুখ থেকে। বাংলাদেশে টেলিভিশন চলে শুধুমাত্র বিজ্ঞাপনের উপর। এই বিজ্ঞাপন যারা আমাদেরকে দেন, যাদের প্রচেষ্টায় আমরা চলছি একদিন ধরে, আমরা চিন্তা করেছি আমরা কর্পোরেট জগতের সেই সব মেধাবী মানুষদের জন্য চ্যানেল আই মার্কেটিং সুপারস্টার এইরকম একটি সম্মাননা দেওয়ার চেষ্টা করব। অগণিত মেধাবী কর্পোরেট জায়ান্টদের মধ্য থেকে চ্যানেল আই দ্য মার্কেটিং সুপারস্টারকে বাছাইয়ের কাজটি ছিল সাগর সেচে মুক্ত খোঁজার মতোই। কষ্টসাধ্য কাজটি আন্তরিকতার সঙ্গে করেছেন 3 সদস্যের সম্মানিত জুরি বোর্ড। অ্যাজ আ টিভি চ্যানেল হিসাবে চ্যানেল আই হ্যাজ বিন পায়োনিয়ার ইন মেনি এরিয়াতে, এবং সেই কারণে যেখানে চ্যানেল আই দ্বিতীয়বারের মতো টেলিভিশন চ্যানেল থেকে সুপার ব্র্যান্ডস হয়েছে, যেখান থেকে অনেক বড় বড় সাকসেস এসছে, সেই উইজডমটাকে নিয়ে আমি যখন সেখানে রিকগনিশন দিব, সেই রিকগনিশন থেকে কি হবে, আমি পরবর্তী জেনারেশন অফ মার্কেটিয়াররা তখন এই দুটোকে মিলিয়ে তারা নতুনভাবে আমাদের বিজনেসকে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এই মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ডটা এরকম একটা জায়গা থেকেই তৈরি, এবং যেখানে প্রথমবারের মতো আমরা সৈয়দ আলমগীর সাহেবকে এই খুব ওয়েল ডিজার্ভিং একটা রিকগনিশন দেওয়া হচ্ছে। এই ধরনের একটা ইনিশিয়েটিভ, একটা রিকগনিশন দেওয়া আমাদের মার্কেটিং সুপারস্টার যেটাকে বলছি, এটা এই মার্কেটের জন্য দরকার ছিল, এবং চ্যানেল আই হ্যাজ বিন দ্য পায়োনিয়ার টু এটাকে ভিজুয়ালাইজ করে নিয়ে এসছেন। আগামী 28 মার্চ ওয়েস্টিন হোটেলে আড়ম্বর অনুষ্ঠানে এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীরকে চ্যানেল আই বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দ্য মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য 25 লাখ টাকা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলা বইমেলা সংবাদ। অমর একুশে গ্রন্থমেলার 23তম দিন আজ। মেলায় বইপ্রেমীদের ভিড় বাড়ছেই, আজও মেলায় এসেছে নতুন নতুন বই। বইমেলা প্রাঙ্গণে আছেন মিথিলা নাজনীন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিথিলা, বইমেলার এখনকার অবস্থা আমাদের জানান। তারানা, আজ শনিবার, সাপ্তাহিক এবারের বইমেলায় শেষ সাপ্তাহিক ছুটির দিন, সেই হিসেবে বইমেলায় ভিড়টা অনেক বেশি, এবং বইমেলা লেখক পাঠকদের একটা মিলন মেলা হয়েছে, এবং বেচা বিক্রি নিয়েও সন্তুষ্ট দোকানিরা। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন লেখক অধ্যক্ষ মাহতাবউদ্দিন। আমরা তার প্রকাশিত বই সম্পর্কে জানবো। আমি মাহতাবউদ্দিন, আমার একটা বই আছে ভূতের বাড়ি, শিশুদের জন্য। এই বইটি প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য ভবন। বইটিতে শিশুদের মনোজগতে আলোড়ন সৃষ্টি করার মতো যথেষ্ট উপাদান আছে। 8টি গল্প সমৃদ্ধ এই বইটি আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি যে প্রচুর বেচা বিক্রি হচ্ছে, এবং আমার মনে হয় যে পরবর্তী মুদ্রণের জন্য অচিরেই বইটিকে প্রেসে পাঠাতে হবে আবার, এবং আশা করি যে এই বইটি শিশু মনোজগতে এক ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে, এবং আধুনিক মোবাইল নির্ভর যে শিশুদের একটা একঘেয়েমি সেটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। ভূতের বাড়ি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তার আজ বইমেলা মোট প্রকাশিত বই 186টি, এবং এ পর্যন্ত সর্বমোট প্রকাশিত বই হলো 3863টি, এবং আগামীকাল বইমেলা খুলবে সকাল 11টা থেকে, চলবে রাত 8:30 পর্যন্ত। এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মিথিলা, আপনাকে অনেক ধন্যবাদ। 21শে বইমেলা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মিথিলা নাজনীন। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ।
ভারতের আসামে বিষাক্ত মদ পানে 84 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় 200 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় 300 কিলোমিটার দূরে গোলাঘাট জেলার সালমারা চা বাগানে এই ঘটনা ঘটে। সাপ্তাহিক মজুরি পাওয়ার পর চা শ্রমিকরা বিষাক্ত চোলাই মদ পান করেন। এরপর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তারা। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য আশেপাশের জেলাগুলো থেকে চিকিৎসকদের নিয়ে আসা হচ্ছে। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অবৈধ মদ প্রস্তুতকারক কয়েকজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আটকে পুলিশি অভিযান চলছে। এবারে নিটোলটাটা বিশেষ সংবাদ। এবারের বইমেলার শেষ সাপ্তাহিক ছুটির দিনে সিসিমপুরের সাথে আনন্দে মেতেছে শিশুরা। শিশুতোষ বইয়ের বিক্রিও অন্য দিনের চেয়ে কিছুটা বেড়েছে। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। জার্মান গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্কের কারণে অন্তত $700 কোটি ক্ষতির আশঙ্কা করছে গাড়ি নির্মাণকারী কোম্পানিগুলো। শুধু গাড়ি নির্মাণ কোম্পানি নয়, অন্য কোম্পানিগুলোর ওপরই এর প্রভাব পড়বে। গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে 90 দিন সময় রয়েছে, যা জার্মানির গাড়ি নির্মাতা কোম্পানিগুলোকে ভাবিয়ে তুলেছে। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। মেহেরপুরে এবছর হাইব্রিড জাতের সুখসাগর পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছে কৃষক। বাজারে পেঁয়াজ নিয়ে গিয়ে উৎপাদন খরচও তুলতে পারছে না তারা। লাভের পরিবর্তে গুনতে হচ্ছে লোকসান। এবারে প্রকৃতি সংবাদ। ঢাকার চারপাশে নদীগুলোর ধারে অসংখ্য ইটভাটা গড়ে উঠেছে। মাটি আর ইট সুরকি ফেলে দখল করতে করতে নদীগুলো সংকুচিত করে ফেলেছে এসব ভাটা। আবার এসব ভাটার কারণে নদী সহ সার্বিক পরিবেশ দূষিত হচ্ছে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। চীনে মডেল 3 গাড়ির সরবরাহ শুরু করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। চীন মার্কিন বাণিজ্য উত্তেজনায় চীনে টেসলার গাড়ি বিক্রি কমে গিয়েছিল। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পূর্ব ঘোষিত তারিখের আগেই চীনে গাড়ি বিক্রি বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।